where the mind is without fear and the head is held high, where knowledge is free. আজকে আমরা ক্লাস 11 এর ইংলিশ ইএসপির সেকেন্ড ক্লাস করব। এর আগের দিন আমরা এই ইএসপি অর্থাৎ ইংলিশ ফর স্পেশাল পারপাস এর অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এইটা নিয়ে আমরা কাজ করেছিলাম। অ্যাডভার্টাইজমেন্ট এর উদ্দেশ্য কি, অ্যাডভার্টাইজমেন্ট কী করে লেখা উচিত, এবং তারপর আমরা একটা উদাহরণও করেছিলাম। সেখানে নিউজ পেপারের বিভিন্ন শ্রেণীবিভাগগুলো দেখিয়েছিলাম, ক্লাসিফায়ার্সের কীরকম করে হেডিংয়ে করতে হয়। আমাদের সিলেবাস যেটা আলোচনা করেছিলাম প্রথম, তাতে দেখেছিলাম 11-এর রাইটিং আমাদের মোট 20 নম্বর, 20 মার্কসের রাইটিং হবে। এর মধ্যে 10 মার্কসে ইএসপি, 10 মার্কস রাইটিং। এই 20 নম্বরের প্ল্যানিং অনুযায়ী যদি আমরা প্রথম থেকে তৈরি থাকি, তাহলে 20-তে 17, 18, 19 পেয়ে যাওয়াটা কোনো রকম কঠিন ব্যাপার নয়। আজকে আমরা তার উদ্দেশ্যে এই প্রথম দিন আমরা অ্যাডভার্টাইজমেন্টের যে 5 নম্বর তুলেছি, সেইখানে ঠিক ওই ছকে লিখলে 5-এ 5, 4.5 আমরা তুলে নিতেই পারবো। আজকে আমরা এই ইএসপির সেকেন্ড পার্ট কমার্শিয়াল লিফলেট, এইটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখন এই কমার্শিয়াল লিফলেট এলিটিলেট, এই এলিটিলেট একটা সাফিক্স। এই এলিটিলেট সাফিক্স যখন কোনো কিছুর স্মলার পার্ট বোঝানো হয় তখন এলিটিলেট যোগ করা হয়। যেরকম আমরা বলি পুস্তক, বই, বুক, কিন্তু পুস্তিকা একটু ছোট বই, তা বোঝাতে আমরা বুকের সাথে লেট যোগ করি, বুকলেট। বুকলেট হলো পুস্তিকা। ফুলের কুঁড়ি আমরা বলি বাড, কিন্তু ছোট কুঁড়ি বোঝাতে আমরা বলি বাডলেট। তাহলে একই রকমভাবে যদি লক্ষ্য করি, লিফলেট মানে ছোট পাতা, লিফ পাতা। তো এই পাতা ঝরা পাতা ভেসে ঘুরতে ঘুরতে পড়ে যায়, এইরকমই ছোট পাতা হচ্ছে লিফলেট। এবং সাথে কমার্শিয়াল ওয়ার্ডটা অ্যাড করেছি, তার মানে এটা ওই ব্যবসায়িক উদ্দেশ্যে প্রচারের জন্য আমরা যে এই ছোট ছোট লিফলেটকে আমরা হ্যান্ডবিলও বলি। হ্যান্ডবিল কখন বলি? যখন দেখি রাস্তায় দাঁড়িয়ে ছাপা কাগজের মতো লোকের হাতে হাতে বিলি করছে, হ্যান্ডবিল বলি। আর লিফলেট জেনারেলি একদম পাতা, গাছ থেকে ঝরা পাতার মতো এই সেন্সে পড়তে দেখা যায়। খবরের কাগজের ভেতরে বিভিন্ন রঙিন ছোট ছোট আয়তাকার কাগজে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া থাকে, সেইটাই কমার্শিয়াল লিফলেট। তো এখন এই যে কমার্শিয়াল লিফলেট আমরা লিখব, এই কমার্শিয়াল লিফলেটের ফিচার্স কি, ব্যাপারটা কি, কিভাবে কে লিখতে হবে, এতে কি ব্যবহার করতে হবে। উদ্দেশ্য তো সেই ওই একই রকম, যেরকমটা অ্যাডভার্টাইজমেন্টে আমরা বলেছিলাম যে ক্রেতাকে আকৃষ্ট করার জন্য, বিক্রি বাড়ানোর জন্য, কিন্তু এই কমার্শিয়াল লিফলেটের ফিচার্স কি, এই ফিচার্সগুলো যদি আমরা একটু দেখে রাখি তাহলে আমাদের খুব সুবিধে হবে কমার্শিয়াল লিফলেট লিখতে। এই ফিচার্সে আমরা 1 নম্বর,
এইগুলো আলোচনার সুবিধার জন্য যদি আমরা আমাদের একটা খাতায় লিখে রাখি তাহলে খুব সুবিধে হয়। 1 নম্বর ফিচার্স হচ্ছে ফুল পেজ কভারেজ। অর্থাৎ এই যে আগের দিন অ্যাডভার্টাইজমেন্ট বলেছিলাম এই খাতার হাফ পেজ হলেও হয়ে যাবে, কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্ট যখন আমরা কমার্শিয়াল লিফলেট করব তখন আমাদের পরীক্ষার খাতার গোটা পেজটা নিয়েই করব, কারণ যে লিফলেটটা বেরিয়ে আসে দেখা যায় তাতে ওই গোটা পাতাটা নিয়েই কোনো জায়গা ছাড়া থাকে না। তো ফুল পেজ কভারেজ করব। এবার এই কভারেজের ক্ষেত্রে আমরা আগের দিন মনে আছে অ্যাডভার্টাইজমেন্টে আমি বলেছিলাম যে 3 দিক ঘিরে লেখা শেষ হবে তবে আমরা এই বক্সটাকে শেষ করব, কিন্তু এর উল্টো লিফলেটে আগে বাউন্ডারিটাকে বানিয়ে নেব। অর্থাৎ একটা পয়েন্ট যদি এভাবে লিখি, মাস্ট হ্যাভ এ ক্লিয়ার অ্যান্ড ডেকোরেটিভ বর্ডার। অর্থাৎ আমরা দেখলাম যে অবশ্যই যেন এখানে একটা পরিষ্কার এবং ডেকোরেটিভ বর্ডার, আগে আমরা এই বর্ডারটাকে বানিয়ে নেব। এইবার 3 নম্বর হচ্ছে পয়েন্ট ওয়াইজ ফিচার্স। আমি যে প্রোডাক্টের কথা বলছি লিফলেটে, আমি যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো পয়েন্টের মতো, 1 2 3 এরকম যেরকম পয়েন্ট হয় এরকম পয়েন্টের মতো লিখব। কিন্তু যেহেতু বাক্য গঠনের দরকার হয় না লিফলেটে, আমরা এখানে এইটা লিখে রাখবো বোঝার সুবিধার জন্য, গ্রামাটিক্যাল কারেক্টনেস নট নিডেড। অর্থাৎ এইখানে আমরা গ্রামাটিক্যাল কারেক্টনেস খুঁজতে যাব না, কারণ পয়েন্টের মতো তো শুধু ইনফরমেশন লিখছি। 5 নম্বর আমরা লিখি, এই যে ডেকোরেটিভ করব পয়েন্ট বোঝাবো, তাহলে পয়েন্টে 1 2 3 এরকম লিখলে তো একদম সেই লিস্টের মতো হয়ে যাবে। তা না করে আমরা লিখি ইউজ বুলেটস। বুলেটস কাকে বলে? এই যেরকম গোল বলের মতো করে দিল। বুমস, বুমস কেমন? এই যে এরকম আমরা যেন এরকম হয়তো তার মধ্যে থাকি। অ্যান্ড স্টার্স। তাহলে এই চিহ্নগুলো দিয়ে আমরা ওই যে পয়েন্ট ওয়াইজ ফিচার্স লিখছি তাতে আমরা এই চিহ্নগুলো দিতে পারি। এই চিহ্নগুলো থাকলে আমরা আমাদের বোঝাতে সুবিধে হবে। নাম্বার 6, ইউজ ভেরিয়াস ফন্টস। কথা বেশি থাকবে না কমার্শিয়াল লিফলেটে, কথা খুব অল্প থাকবে কিন্তু জায়গা অনেক থাকবে। যেটা আমার অ্যাডভার্টাইজমেন্টে কম ছিল জায়গা, আমাকে বুঝে লিখতে হয়েছে। এখানে কিন্তু বলার কথা কম, লেখার জায়গা বেশি। তাই জন্য এখানে ভেরিয়াস ফন্টস টাইপগুলো, কোনোটা বড় করলাম, কোনোটা একটু ডিজাইন করলাম, কোনোটা অল ক্যাপিটাল দিলাম, এরকমভাবে আমরা ফন্টস ইউজ করব। 7 নম্বর পয়েন্ট লিখলাম মাস্ট বি ডেকোরেটিভ। এখন পরপর এই বাক্যগুলো দিচ্ছি সেটা একটু সাজিয়ে দিতে হবে। অর্থাৎ লেখাগুলো মাঝখানে সেন্টার করে দিতে পারি, কোনো পয়েন্ট ডান দিকে বাঁ দিকে দুটো বুম দিয়ে একটা ব্যালেন্স করে দেখতে যাতে সুন্দর লাগে এইটা আমরা করতে পারি। এবার 8 নম্বর পয়েন্ট দিলাম যে পিকচার্স স্কেচেস may be given।
পুরো ছবি দিয়ে যে ভরে দিতে হবে তা ঠিক নয়, কিন্তু একটা বইয়ের দোকানের অ্যাডভার্টাইজমেন্ট লিখছি, একটা বইয়ের ছবি আউটলাইন স্কেচ আমরা করে দিতে পারি। একটা মোবাইলের দোকানের অ্যাডভার্টাইজমেন্ট লিখছি, লিফলেট লিখছি, সেখানে একটা মোবাইলের ছবি এঁকে দিতে পারি, এবং সেইটা একদম পেন্সিল দিয়ে আঁকতে হবে বা রং দিয়ে আঁকতে হবে তা কিছু না, আমি আমার এই পেন দিয়েই করে দিতে পারি। তাহলে আমরা চলে এলাম অনেকগুলো পয়েন্টে। ফুল পেজ কভারেজ হলো, ক্লিয়ার একটা বাউন্ডারি হলো, পয়েন্ট ওয়াইজ জিনিস যেগুলো করতে হবে বলেছি, গ্রামাটিক্যাল কারেক্টনেসের কথা বলেছি, বুলেটস এই যে ব্যবহার করা সেগুলোর কথা বললাম, ডেকোরেটিভ হতে হবে, ভেরিয়াস ফন্টসের কথা বললাম, আমরা পিকচার স্কেচেসের কথা বললাম। 9 নম্বরে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে লিফলেটে যেরকমটা অ্যাডভার্টাইজমেন্টে আমরা বলেছিলাম প্রয়োজনে ঠিকানা গোপন রাখতে হয়, কিন্তু লিফলেটের ক্ষেত্রে সাধারণত আমরা প্রচারের জন্য যেহেতু দিই, পরিষ্কারভাবে এই অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি মাস্ট বি গিভেন বিলো ইন এ ডিস্টিংক্ট ওয়ে। অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল, এটসেট্রা, এইগুলো অর্থাৎ যাকে আমরা এক কথায় বলতে পারি কন্ট্যাক্ট ডিটেলস। এই কন্ট্যাক্ট ডিটেলস শুড বি given below clearly। অর্থাৎ আমার এই কন্ট্যাক্ট ডিটেলসটা দিতে হবে, এটা কিন্তু পরিষ্কার করে যেন নিচের দিকে দেওয়া থাকে। তাহলে আমরা এই 9টা ফিচার পেয়ে গেলাম। আমি আবার প্রথম থেকে বলছি যে ফুল পেজ কভারেজ অর্থাৎ কিনা গোটা পাতা জুড়ে লিখব, মাস্ট হ্যাভ এ ক্লিয়ার অ্যান্ড ডেকোরেটিভ বর্ডার। আগে বর্ডারটা দিয়ে নেবো, একটু মোটা করে পেন দিয়েই দুটো বর্ডার করে দিলাম, ডবল বর্ডার করলাম, একটু ডেকোরেশন করতে চাইলে করে দিলাম। এবার পয়েন্ট ওয়াইজ ফিচার্স, অর্থাৎ কিনা আমরা যে ফিচার্সগুলোর কথা বলছি সেগুলোকে এই পয়েন্ট ওয়াইজ লিখবো আমরা। এই পয়েন্ট ওয়াইজ লিখতে গিয়ে আমরা এই বুলেটস, বুম, স্টার্স এগুলো ব্যবহার করব। আর গ্রামাটিক্যাল কারেক্টনেস, এই গ্রামাটিক্যাল কারেক্টনেস নট নিডেড, যেহেতু আমরা পয়েন্টে লিখছি তাই ওখানে হ্যাভ হ্যাজের ব্যবহার, ইজারে অ্যামিজারের ব্যবহার খুব একটা কিছু ম্যাটার করবে না, লাগবে না। ভেরিয়াস ফন্টস, বিভিন্ন ফন্ট ব্যবহার করতে পারি আমরা। আর মাস্ট বি ডেকোরেটিভ, একটু সাজিয়ে গুজিয়ে দিতে হবে। প্রেজেন্টেশনের ব্যাপার আমরা সবসময় জানি, প্রেজেন্টেশনটা ভালো হলে আমাদের ইমেজটা ভালো হবে, আমরা মার্কসটা ভালো ক্যারি করতে পারবো। আর পিকচার স্কেচেস মে বি গিভেন, অর্থাৎ এক একটা ছবি একটু পেন দিয়েই এঁকে দিলাম, সেরকমটা করা যেতে পারে। আর অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল এটসেট্রা শুড বি গিভেন বিলো ক্লিয়ারলি। তাহলে এই গেল ফিচার্স। তাহলে আমরা কমার্শিয়াল লিফলেট কি করে লিখব তার ফিচার্সটা তো পেলাম। এইবার আমি একটা জাস্ট রাফ বুঝিয়ে দিই, এইটাকে সবারই আশা করি লেখা হয়েছে বা বোঝা হয়েছে। আমি এটাকে চেঞ্জ করছি। এইবার চলে আসছি আমরা কি করে খাতাতে লিখব। সেইটা লেখার আগেও আমি একটা ব্ল্যাঙ্ক ফরম্যাট দেখিয়ে দিচ্ছি। ব্ল্যাঙ্ক ফরম্যাটটা কি, আমরা লিখি ফরম্যাট কিরকম হবে, আমরা লিখে রাখি generally divided into 3 parts. আমরা যে কমার্শিয়াল লিফলেটটা প্রেজেন্ট করব সেই কমার্শিয়াল লিফলেটের সাধারণত 3টে পার্ট থাকে। 1 নম্বর হচ্ছে হেডিং। এই হেডিং একটা থাকবে, সেখানে আমরা ক্যাচি স্লোগানস রাখতে পারি।
এইখানে অবলিক দিয়ে আমরা এটা লিখতে পারি ক্যাচি স্লোগান। আচ্ছা, এরপরে 2 নম্বর হচ্ছে ফিচার্স, অর্থাৎ বৈশিষ্ট্যগুলো মাঝের পার্টে লিখতে হয়। আর 3 নম্বর পার্টে কন্ট্যাক্ট ডিটেলস। তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে ফরম্যাটটা আমরা যে কমার্শিয়াল লিফলেট লিখব তাহলে তার ফরম্যাট কি হবে। তাতে 3টে পার্ট পরিষ্কারভাবে থাকতে হবে। একটা হেডিং, এই হেডিংয়ে ক্যাচি স্লোগানও থাকতে পারে, ফিচার্স মাঝখানে একটা মেইন পার্টে যা যা বৈশিষ্ট্য লিখব, আর লাস্টে এসে কন্ট্যাক্ট ডিটেলস এইটা আমরা দেব। তো ফরম্যাটটা আমি তো মুখে বোঝালাম, খাতায় বোর্ডে একটু লিখে দিলাম, যেটা খাতায় লিখে নেওয়া যাবে। আমি ফরম্যাটটা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে দেখিয়েও দিচ্ছি। তাহলে এইটা মেনে যখন আমরা লিখব তাহলে আমাদের স্ট্রাকচারটা কেমন হবে। আমরা প্রথমেই জানি আমরা একটা বাউন্ডারি করে নিয়েছি এই রকম। এই হচ্ছে আমার কমার্শিয়াল লিফলেটের, এইটা হচ্ছে বাউন্ডারি অর্থাৎ বর্ডার। এই যে ডবল লাইনের একটা বর্ডার করলাম, ইচ্ছে হলে আমরা একটু ডেকোরেটিভ করে দিতে পারি, একে এরকম করে একটু ডেকোরেটিভ করতে পারি। এইবার এইখানে যেটা বললাম, এখানে একটু কাল্পনিক আমি ডট ডট দিয়ে ভাগ করে দিলাম। এই যে 3টে পার্ট, এইখানে কি থাকবে, এইখানে ওই হেডিং বা ক্যাচি লাইন্স থাকবে, এই মাঝখানটাতে ফিচার্স থাকবে, আর এইখানটাতে কন্ট্যাক্ট ডিটেলস থাকবে। তাহলে একটা কমার্শিয়াল লিফলেটের ঠিক 3টে পার্টে আমরা ভাগ করে নিলাম। হেডিং ওপরের অংশটা, মাঝের মেইন অংশটাতে ফিচার্সগুলো লিখব, আর সবার শেষে নিচে একটা অংশে কন্ট্যাক্ট ডিটেলস থাকবে। এইগুলো আমি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে এখানে কি লিখতে হবে সেইটা বোঝালাম। এবার প্রশ্ন অনুযায়ী লেখাগুলো হবে। তো এইটা তো একটা ব্ল্যাঙ্ক ফরম্যাট দেখালাম। আমরা যে কমার্শিয়াল লিফলেট নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই কমার্শিয়াল লিফলেটের একটা ব্ল্যাঙ্ক ফরম্যাট। আজকে আমরা কমার্শিয়াল লিফলেট করে নিয়ে যদি একটু সময় থাকে তাহলে আমরা এর সাথে স্টোরির ফিচার্সও করে ফেলবো। স্টোরির ফিচার্সটা যদি আজকে আমরা শেষ করে ফেলতে পারি তাহলে আমাদের 20 নম্বরের রাইটিং পুরোটা কমপ্লিট হয়ে যাবে কভারেজ। 11-এর রাইটিং অংশ থাকবে না, আরেক থাকবে প্যারাগ্রাফ রাইটিং। কিন্তু একটু বুদ্ধি করে যদি দেখি, প্যারাগ্রাফের সাথে স্টোরি রাইটিং অল্টারনেটিভ থাকে অলওয়েজ। অতএব আমরা যদি স্টোরি রাইটিংয়ের ওপরে জোর দিই, যে স্টোরি আমরা ক্লাস 5 থেকে লিখে আসছি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা স্টোরি দিয়েই আমরা ওই 10 নম্বরের রাইটিং কভারেজ করে ফেলতে পারবো, আমাদের প্যারাগ্রাফের দিকে যেতেই হবে না। এনিওয়ে, আমরা চলে এলাম তাহলে পুরনো যে আলোচনায় ছিলাম, ফরম্যাটটা কি হবে এইটা। হয়তোবা এই যে ফিচার্স বললাম, ফরম্যাট বললাম, ফরম্যাট লিখে দিলাম, এতেও বুঝতে একটু অসুবিধে হলেও হতে পারে। সব থেকে সহজ কায়দা হচ্ছে একটা কোশ্চেন ধরে যদি আমরা আনসার করে ফেলি তাহলে আমাদের সবটাই সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে। তো আজকে আমরা ঠিক সেই অনুযায়ী একটা কোশ্চেন বানাতে যাচ্ছি। আমি এইবার একটা কোশ্চেন কীরকম হতে পারে সেইটা লিখি এবং তার আনসার আমরা কিভাবে লিখব, যেরকম আমরা আগের দিন একটা অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে করেছিলাম ঠিক সেইভাবে করব। এখন আমরা দেখি একটা কোশ্চেন বার করি। কোশ্চেনটা এরকম হতে পারে, রাইট এ
কমার্শিয়াল লিফলেট ফর এ হোটেল। এইটুকুই দিয়েছে, একটা হোটেল তার একটা কমার্শিয়াল লিফলেট করবে, একটা অ্যাড করবে। তো এইটার ক্ষেত্রে আমরা যেরকমটা বলেছি, আমরা আগে একটা বর্ডার করে নিলাম। এই হচ্ছে আমাদের আনসার। যদি করি আমরা কিভাবে করব সেইটা দেখছি। আমার হাতে এখানে এত বড় স্কেল নেই, আমি সেই জন্য স্কেল নেই বলে হাত দিয়েই টানছি, কিন্তু এইটা পরীক্ষার হলে একটা স্কেল দিয়ে করে নেওয়াটাই বেটার। এই স্কেল দিয়ে যদি আমরা একটা এরকম বাউন্ডারি বানিয়ে নিলাম, ডাবল বাউন্ডারি করে দিলাম, দুটো বর্ডার, একটু দেখতেও ভালো লাগবে। এইরকম ভাবে একটা বর্ডার করে ফেললাম। এইবার প্রথমে আমরা জানি যে একটা হেডিং, তো এইখানটাতে অল ক্যাপিটাল একটু বড় বড় করে ATTRACTIV অ্যাট্রাকটিভ, RESORT রিসোর্ট, অ্যাট দীঘা। তাহলে যার হাতে লিফলেটটা পড়লো সে কিন্তু প্রথমে বুঝে গেল যে এইটা কিসের লিফলেট। এই যে একটু বড় বড় টাইপ ইউজ করলাম, তাহলে দাঁড়িয়ে গেল যে অ্যাট্রাকটিভ রিসর্ট অ্যাট দীঘা। এইবার সেই রিসর্টটার কি নাম সেটা যদি একটু পরিচয় দিতে চাই, আমরা এখানে লিখলাম যে দীঘায় যদি আসেন তাহলে স্টেপ ইন, কোথায় স্টেপ ইন, আমরা এখানে হয়তো একটা বড় বড় টাইপে লিখলাম হোটেল সি কোস্ট। এখন এই যে হোটেল সি কোস্ট, আমরা এখানে ইচ্ছে করলে একটা এইরকম এইটুকু একটা নারকেল গাছ বানিয়ে দিতে পারি। সি কোস্ট, কোস্টের একটা এফেক্ট বোঝানোর জন্য, যেহেতু বলেছিলাম যে ওই কিছু স্কেচেস বা কিছু পিকচার ইউজ করা যেতে পারে। এখন এই যে বলেছি বুমস অ্যান্ড বুলেটস, এইখানে বুলেট দিয়ে আমরা আমাদের হোটেলের ফিচার্স কি কি এইগুলো লিখতেই পারি। এসি, নন এসি রুমস, কি কি ফিচার্স আছে। আমরা 2 নম্বর আবার একটা এরকম বল করি, মাল্টি কুইজিন, CUISINE, মাল্টি কুইজিন, RESTAURANT রেস্টুরেন্ট। মাল্টি কুইজিন রেস্টুরেন্ট এটা একটা বৈশিষ্ট্য। মাল্টি কুইজিন রেস্টুরেন্ট কাকে বলছি আমরা, যেখানে সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, মেক্সিকান, চাইনিজ নানা ধরনের খাবার পাওয়া যায়। এইবার এখানে আরেকটা হয়তো আমাদের ফিচার্স আছে, লিখলাম পার্সোনাল সি বিচ।
কোথাও গ্রামার মেনটেন করতে হচ্ছে না, কারণ ইনফরমেশনটুকুই শুধু লিখছি। আমরা পার্সোনাল সি বিচ আছে এখানে জানালাম। আমরা এখানে আর কি ফিচার্স দিচ্ছি, হয়তো 24 আওয়ার্স HRS রুম সার্ভিস, এইরকম করে আমরা আরো একটা ফিচার বলে দিতে পারলাম। এইবার আমরা এখানে আরেকটা দিতে পারি, এই যে এসি নন এসি রুমস বলেছি, মাল্টি কুইজিন, আজকাল যেটা সবাই চাই আমরা হয়তো সেখানেও ফিচার দিয়ে দিলাম ফ্রি ওয়াইফাই। তাহলে মোটামুটি এইরকম তথ্য দিয়ে আমরা আরো 4-5টা তথ্য দিয়ে এটাকে বড় করতে পারি। তাহলে এই দাঁড়িয়ে গেল, এইখানটায় ছিল প্রথম হেডিং। হেডিংয়ে আমরা অ্যাট্রাকটিভ রিসর্ট এট দীঘা জানিয়ে দিয়েছি, হোটেলের নাম দিয়ে দিয়েছি। এইখানে আমরা ফিচার্স বললাম। এইবার যে নিচের জায়গাটা, আর এখানে বলেছিলাম কিছু বুমস ও বুলেটস দেওয়া যায়। আমরা যদি এইখানটায় মনে করি যে একটা তথ্য দেব, কীরকম করতে পারি, এই জায়গাটাকে একটু ছোট করে দিই। যে জায়গাটা বললাম আমরা এইখানটাতে একটা বুমস ইউজ করিনি, এইখানটায় করতে পারি। যেরকম এইখানে একটা আমরা স্পেশাল OFF অফ সিজন ডিসকাউন্ট, এইটা একটা স্পেশাল ইনফরমেশন আছে। আমরা এরকম এই যে বুমস বললাম, যে একটা বাংলায় যেটাকে আমরা বলি ধামাকা, এর মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, ওদিকে মনে করলে আরেকটা বুমস দিতে পারি। এইটাকে দাঁড় করানোর পর আমরা এইখান দিয়ে একটা মার্জিনের মতো টেনেই দিলাম। এইবার যে নিচে এইখানে আমাদের এই ফর ডিটেইলস and booking contact দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম the manager hotel Sea Coast 12 Beach Avenue দীঘা, কন্ট্যাক্ট নাম্বার একটা কাল্পনিক নাম্বার 9434024365, এরকম দেওয়া যেতে পারে। 9876 পর একটা নাম্বার দেওয়া যেতে পারে। এইভাবে আমরা কন্ট্যাক্ট ডিটেল দিয়ে দিলাম। তাহলে আমরা পুরোটা যদি দেখি, আজকে আমরা যে কমার্শিয়াল লিফলেট নিয়ে আলোচনা করছিলাম, সেই কমার্শিয়াল লিফলেটের একটা এক্সাম্পল, রাইট এ কমার্শিয়াল লিফলেট ফর এ হোটেল, আমরা এইভাবে দাঁড় করাতে পারি। এখানে যেমন বলেছিলাম, যদি মনে হয় একটু ডেকোরেট করার, এরকম একটু ডেকোরেট করে দিতে পারি। ইট ইজ আপ টু ইউ, এইটা সম্পূর্ণই ছাত্রদের নিজেদের ইচ্ছে, এইগুলো একটু করলে দেখতে ভালো লাগবে, আর কিছু না। আমি দুদিক করে দিলাম, দুদিক খালি রাখলাম। যারা ডেকোরেট করতে চায় তাদের পক্ষে এটা, যারা করতে চায় না তাদের পক্ষে এটা। তাহলে আমরা কমপ্লিট করছি, দেখা যাচ্ছে রাইট এ কমার্শিয়াল লিফলেট ফর এ হোটেল।
আমরা লিখলাম অ্যাট অ্যাট্রাকটিভ রিসর্ট অ্যাট দীঘা। দীঘাতে স্টেপ ইন, কোথায় আসতে হবে? যে হোটেল সি কোস্ট, হোটেল সি কোস্টের ফিচার্স আমরা এই যে বুলেটস দিয়ে বললাম, এসি নন এসি রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পার্সোনাল সি বিচ, 24 আওয়ার্স রুম সার্ভিস, ফ্রি ওয়াইফাই। এখানে আরও 5টা ফিচার্স অ্যাড করতে পারি, দিয়ে তাহলে আমাদের এই 3টে ডিস্ট্রিক্ট পার্ট হয়ে গেল। ওপরটায় হেডিং থাকলো, এখানে ফিচার্স বলা থাকলো, ফর ডিটেলস অ্যান্ড বুকিং কন্ট্যাক্ট দ্য ম্যানেজার, হোটেল সি কোস্ট, 12 বিচ অ্যাভিনিউ, দীঘা, কন্ট্যাক্ট নাম্বার 9434024365। তাহলে এই দিয়ে আমরা কমার্শিয়াল লিফলেট শেষ করতে পারি। এখন এই কমার্শিয়াল লিফলেট কিসের কিসের ওপরে দিতে পারে, টপিকগুলোর ওপরে যদি আমরা একটা করে কমার্শিয়াল লিফলেট লিখে নিই তাহলেই হবে। যেরকম একটা স্পোকেন ইংলিশ স্কুলের স্পোকেন ইংলিশ ক্লাস হবে, তার কমার্শিয়াল লিফলেট, কোনো একটা শোরুম, আমি বরঞ্চ একটা লিস্ট করে দিই। তাহলে এর ওপরে এইরকম কমার্শিয়াল লিফলেট যদি আমরা 4-5টা বানিয়ে রাখি তাহলেই আর কোনো অসুবিধে হবে না। তাহলে আমি লিস্ট করে দিচ্ছি, এটা মুছে দিলাম, আশা করি সবাই দেখেছে। আমি লিখলাম ইম্পর্ট্যান্ট টপিকস ফর কমার্শিয়াল লিফলেটস। ইম্পর্টেন্ট টপিক 1 নম্বর ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ওপরে একটা করা যেতে পারে। 2 নম্বর ওপেনিং অফ অ্যান এক্সিবিশন, তার উপরে একটা লিফলেট হতে পারে। 3 নম্বর ওপেনিং অফ এ শোরুম, এর উপরে একটা লিফলেট আমরা বানিয়ে রাখতে পারি। 4 নম্বর স্পোকেন ইংলিশ ক্লাস, এর উপরে একটা লিফলেট বানাতে পারি। 5 নম্বর কম্পিউটার ট্রেনিং এর ওপরে একটা বানাতে পারি। 6 নম্বর ডিসকাউন্ট সেলের ওপরে আমরা বানাতে পারি। এই রকম কিছু, একটা দোকানের ওপেনিং, একটা এক্সিবিশনের ওপেনিং, একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, একটা তো আমি করেই ফেললাম হোটেলস অ্যান্ড রিসর্টসের ওপর। ওপেনিং অফ শোরুমস হতে পারে, ইংলিশ স্পোকেন ইংলিশ ক্লাস, এরকম কোনো ক্লাসের জন্য, কম্পিউটার ট্রেনিং, ডিসকাউন্ট সেল। এইরকমভাবে যদি আমরা বেশ 5-6টা পয়েন্ট লিখলাম, একটা করেছি, 7খানা লিফলেট বানানো থাকলে আমরা এই দিয়ে আমাদের যে 11-এর যে রিকোয়ারমেন্ট আছে ইএসপির, সেইটা আমরা সম্পূর্ণ কভার আপ করে দিতে পারি। তাহলে আজকে আমরা এখানে কমার্শিয়াল লিফলেটের ক্লাস শেষ করছি। ইএসপির যে দুটো পার্ট 11-এর ছিল, অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং আর কমার্শিয়াল লিফলেট, এই দুটোকে আমরা শেষ করে ফেলেছি। অর্থাৎ 10 নম্বরের ইএসপি সেকশন আমরা অলরেডি তৈরি, পরীক্ষাতে যাই দিক না কেন আমরা লিখে বেরিয়ে আসতে পারব। এরপর আমরা আজকে ঢুকছি রাইটিং সেকশনে। যেহেতু আমি খুব প্র্যাকটিক্যালি একটা কথা বলি, যেহেতু রাইটিং সেকশনে স্টোরি আর প্যারাগ্রাফ অল্টারনেটিভ থাকে, প্যারাগ্রাফের ওপর জোর না দিয়ে আমরা যদি স্টোরি রাইটিংয়ের ওপর জোর দিই তাহলে আমাদের পক্ষে নম্বর তোলাটা খুব সহজ হয়। আজকে আমরা সেই স্টোরি রাইটিংয়েরই আলোচনা করব, যে স্টোরি রাইটিং কি করে লিখতে হবে পরীক্ষার খাতায়। অ্যাকচুয়ালি কোশ্চেনে তো আমাদের কিছু হিন্টস দেওয়া থাকবে, এখন এই হিন্টসটাকে দেখে আমরা স্টোরিটা ডেভেলপ করব। কিন্তু সেক্ষেত্রেও আমাদের মাথায় রাখতে হবে স্টোরি লেখার আগে কতগুলো ফিচার্স আমাদের বুঝে নেওয়া দরকার। তো একটা স্টোরি যে আমরা লিখি তার কি কি
ফিচার্স স্টোরিতে কি থাকবে, আমি লিখেছি 1 নম্বরে প্রথমে একটা টাইটেল বা হেডিং দিতে হয়। স্টোরি মানেই পরীক্ষার খাতায় স্টোরির একটা নামকরণ করতে হবে। এখন এই নামকরণ অনেকের মাথা ব্যথার কারণ হয়ে যায় যে স্যার কি নামকরণ করব। তো এই খুব সহজ কায়দা যে হেডিং বা টাইটেল বানানোর 3টে পদ্ধতি যদি আমরা ফলো করি তাহলে আমরা যে কোনো একটা দিয়ে গল্পের নামকরণ করে দিতে পারি। সব থেকে সহজতম পদ্ধতি আমরা এটা করেছি 1 নম্বর পয়েন্ট, মূল চরিত্রদের নাম। আমরা গল্পের নামকরণ কি করে করব? মূল চরিত্রদের নাম লিখে দিলেই গল্পের নাম হয়ে গেল। আমাদের সেই গল্পের হিন্টস দিয়ে দিয়েছে, ফার্মার তার সান্সরা লড়াই করতো, ঝগড়া করতো, ফার্মার একটা লাঠির বান্ডিল দিল, বান্ডল অফ স্টিক্স দিল, ভাঙতে পারলো না, খুলে ভাগ করে দিল, প্রত্যেকে ভেঙে দিল। এখন এই গল্পের নামকরণ কি করব? আমার যদি এই মূল চরিত্রদের নাম ধরে এই নামকরণ করতে যাই তাহলে এই গল্পটার নাম এ ফার্মার অ্যান্ড হিজ সন্স লিখলেই আমার টাইটেল হয়ে গেল। হ্যাঁ, এছাড়া এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে, আমরা সব থেকে সহজভাবে যে কোনো গল্পের চরিত্র কারা আছে সেইটা দেখে তাদের নাম 2 ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার হয়ে গেল। এবার যদি কারোর মনে হয় যে না আরেকটা আমি মূল চরিত্রদের নাম না দিয়ে অন্য কিছু দিয়ে করব, তাহলে এই দ্বিতীয় পদ্ধতি অনুসরণ করে নামকরণ করা যায় মূল বিষয়বস্তু দিয়ে। ওই ফার্মারের ছেলেরা লাঠি ভাঙতে পারেনি যখন বান্ডেলে ছিল, তো এই গল্পের মূল বিষয়বস্তুটা কি? মূল বিষয়বস্তু হচ্ছে যে একতার যে বল সেইটাকে জানানো হচ্ছে। তো একতার বল ইংরেজিতে আমরা বলবো দ্য স্ট্রেংথ অফ ইউনিটি। আমরা যদি কেউ এ ফার্মার অ্যান্ড হিজ সন্স লেখে তাহলেও নম্বর পাবে, ইকুয়ালি অনার্ড হবে। আবার কেউ যদি মূল বিষয়বস্তু ধরে এই গল্পের নামই দ্য স্ট্রেংথ অফ ইউনিটি লেখে তাহলেও ঠিক, বিবাদ নেই। কারোর সাথে কারোর পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে তোর টাইটেলের সাথে আমার টাইটেল মিলল না, আমারটা ভালো তোরটা খারাপ, এরকম কোনো চিন্তার কারণ নেই, দুজনেরটাই রাইট। এমনকি তৃতীয় পক্ষ যে মূল বিষয়বস্তু দিয়েও নাম লেখেনি, মূল চরিত্রদের নিয়েও নাম লেখেনি, সে আরেকভাবে নামকরণ করতে পারে প্রবাদ বাক্য বা নীতি কথা দিয়ে। অর্থাৎ এই যে একতার শক্তি দিয়ে বোঝানোর জন্য ফার্মার আর সান্সের যে গল্পটা, এই গল্পের নীতি কথা হচ্ছে একতাই বল। মূল বিষয়বস্তু হচ্ছে একতার বল আর নীতি কথা হচ্ছে একতাই বল। তো একতাই বল, ইউনিটি ইজ স্ট্রেংথ। তাহলে এই গল্পের নাম কেউ এ ফার্মার অ্যান্ড হিজ সন্স লিখতে পারে, কেউ দ্য স্ট্রেংথ অফ ইউনিটি লিখতে পারে, আবার কেউ ইউনিটি ইজ স্ট্রেংথ তাও লিখতে পারে। তাহলে আমরা প্রথম বুঝে গেলাম যে গল্প যখন পরীক্ষার হলে লিখতে হবে প্রথম ফিচার্স হচ্ছে একটা টাইটেল দিতে হবে, এবং টাইটেল বানানোরও 3টে পদ্ধতি আমরা আলোচনা করলাম। এরপর দ্বিতীয় যে কথাটায় আসি সেটা আমরা পয়েন্ট হিসাবে লিখে রেখেছি, আমি প্রত্যেকে লিখে নিলে খুব সহজ হবে বুঝতে। ছোট ছোট প্যারাগ্রাফে ভাগ করে লিখতে হবে। এখন ব্যাপার হচ্ছে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ইউসেজ আছে। প্রধান ব্যবহার এক, এবার অন্য কাজেও লাগছে কিন্তু প্রধানত যেরকম চিঠি লেটার ব্যাপারটা লেখার জন্য, চিঠি ব্যাপারটাকে লিখতেই হবে। এবার লেখা চিঠি পড়া হলো, লেখা চিঠি ছাপা হলো, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, কিন্তু চিঠি মানে লেখার জন্য। ঠিক একই রকম গল্প, স্টোরি, এই ব্যাপারটা বেসিক্যালি কোন জায়গা থেকে তৈরি? গল্প কেন তৈরি হয়েছে? গল্প বলার জন্য। আমরা গল্প লেখো বলি না, আমরা গল্প শোনো বলি না, আমরা বলি গল্প বলো। এই যে বলা গল্পই আমরা দেখলাম ইসপস ফেবলসে কালেকশন অফ স্টোরিজ কি করে তৈরি হলো। তাহলে গল্প বলার জন্য, যদি বলার জন্য হয় তাহলে বলার মতো করে লিখতে হবে। আমরা অনেকেই একটা আমাদের ডিফেক্ট আছে, আমরা যখন স্টোরি লিখি একটা টানা প্যারাগ্রাফের মধ্যে গোটা স্টোরিটা লিখে দিয়ে চলে আসি। ইট ইজ নট রাইট, ওটা গল্পের সামারি হয়ে গেল। গল্প যদি লিখতে হয় তাহলে গল্পের মতো করে পরীক্ষার হলে আমাকে প্রেজেন্ট করতে হবে। তাহলে কি করে প্রেজেন্ট করব? গল্পের মতো করে প্রেজেন্ট করতে গেলে ছোট ছোট প্যারাগ্রাফে ভাগ করে লিখব। কারণটা কি? গল্প বলার জন্য। তো আমি বলছি যে এক দেশে এক রাজা ছিল, তার নাম ছিল হবুচন্দ্র, তার এক মন্ত্রী ছিল, তার নাম ছিল গবুচন্দ্র,
টানা বলে গেলে খবর বলার মতো হয়ে যাবে। কিন্তু এই যে বললাম তার মন্ত্রী ছিল বলে আমার শ্বাস তো পুরোটা বেরিয়ে গেছে, আমাকে তো আবার শ্বাস নিয়ে বলতে হবে। এই যে শ্বাস নেওয়ার গ্যাপ, এইটাই হচ্ছে প্যারাগ্রাফ। অর্থাৎ থেমে এলাম, শ্বাস নিলাম, তারপর আবার বলতে শুরু করলাম। একদিন সেই রাজা যেতে যেতে এই জিনিস দেখলেন। তো এই যে থামাগুলো ঠিক বলার মতো করে ওই ছোট ছোট প্যারাগ্রাফ হলে শ্বাস নেওয়ার গ্যাপগুলো সুন্দরভাবে আমরা যদি দেখি। রোববার দিন ওই সানডে সাসপেন্স বলে আজকাল যে অডিও ক্লিপিংগুলো ইউটিউবে পাওয়া যায়, সেই গল্পগুলো, ওই অডিওর গল্পগুলো শুনলেও দেখা যাবে যে বলাট ইটস অ্যান আর্ট, এবং এই আর্টটা আমাকে লিখে দেখাতে হবে। তাই জন্য আমরা ছোট ছোট প্যারাগ্রাফে ভাগ করে লিখব। 3 নম্বর পয়েন্ট লিখেছি, এটা মাথায় রাখতে হবে। এইটা আমরা পেপার সেটাররা অনেক সময় ছাত্রদেরকে বিপদে ফেলার জন্য, ফাঁদে ফেলার জন্য আমরা করে থাকি। কিরকম করি? আমরা স্টোরির হিন্টসটা প্রেজেন্ট টেন্সে দিয়ে দিলাম, অনেক সময় দেওয়া থাকে। 2 friends see a bear, প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকলো হিন্টস। কিন্তু গল্প সব সময় আমরা যখন লিখব পরীক্ষার হলে, দ্য স্টোরি মাস্ট বি ইন পাস্ট টেন্স। যে একদিন যাচ্ছিল, তারা দেখেছিল, তাদের এই হয়েছিল, আমি পাস্ট টেন্সে বলবো। তো এইটা খুব সচেতন থাকা, হিন্টস প্রেজেন্ট টেন্সে থাকুক চাই পাস্ট টেন্সে থাকুক, আমরা সবসময় স্টোরিটা পাস্ট টেন্সেই লিখব। 4 নম্বর পয়েন্ট, এই যে তারপরেই হয়েছিল, তারপরেই হয়েছিল, তারপরেই হয়েছিল, এই যদি শুধু বলতে থাকি থার্ড পারসন ন্যারেটিভে, তাহলে না গল্পটা একঘেয়ে হয়ে যায়, গল্পটা অনেকটা লাইফলেস, প্রাণহীন হয়ে যায়। এবার গল্পটাতে একটু লাইফফুল করার জন্য, প্রাণবন্ত করার জন্য আমরা কি করি, সেই জন্য লিখেছি মাঝে মাঝে চরিত্রদের মুখে ডায়ালগ দিতে হবে। মানে রাজা মন্ত্রীকে এলাকা ধুলোমুক্ত করতে বলেছিল, মন্ত্রী রাজি হয়েছিল, এই কথাটা না লিখে যদি আমরা লিখি যে রাজা মন্ত্রীকে বলেছিল আমার এলাকা ধুলোমুক্ত করে দাও, ইনভার্টেড কমার মধ্যে। পরের লাইনে মন্ত্রী উত্তরে দিয়েছিল যে আজ্ঞা মহারাজ, আমি চেষ্টা করছি। এই যে কথা বললাম, যেই মুহূর্তে পার্সনের মুখে একটু ডায়ালগ অ্যাড হলো, এই স্টোরিটা লাইফফুল হয়ে যাবে, প্রাণবন্ত হয়ে যাবে। সেই জন্য মাঝে মধ্যে এদের মধ্যে ডায়ালগ দিয়ে দিলে গল্পটা, এবং এক একটা ডায়ালগ হয়তো ইয়েস নো, এক একটা শব্দের জন্যই আলাদা আলাদা প্যারাগ্রাফ, প্রত্যেক ডায়ালগের জন্য আলাদা প্যারাগ্রাফ। আর সবার শেষে যে পয়েন্টটা লিখেছি সেটা হচ্ছে জানা থাকলে বা চাইলে স্টোরির শেষে একটা মরাল দিতে হবে। এই মরাল খুব একটা বানানো যায় না, মরাল চালু আছে। এই লিস্ট অফ মরালস যদি আমরা গোটা খুব বাজারে চালু 40-50টা লিস্ট অফ মরালস করে রাখি খাতায়, তাহলে এইগুলো একটু পড়া থাকলে ওইগুলোই আমরা ব্যবহার করে দিতে হবে। অর্থাৎ গল্পটা পড়ে দেখলাম, চেয়েছে যে গল্পটা লেখার একটা মরাল দাও, অবশ্যই তাহলে দেব। চাইনি, কিন্তু আমি বুঝছি যে এই গল্পের একটা নীতি কথা হয়, তাহলে গল্পের শেষে একটা মরাল লিখে আমি সেই নীতি কথাটা লিখে দেবো। তো এই যে নীতি কথা বাজারে চালু আছে, এদের বিভিন্ন জায়গায় এই লিস্ট অফ মরালস পাওয়া যায়। তো সেই লিস্ট অফ মরালসগুলো যদি খাতাতে আমরা অলরেডি আগে থেকে তার বাংলা আর ইংরেজি করে রাখি, তাহলে আমি বুঝতে পারবো আমার গল্প অনুযায়ী যে কোথায় কোন মরালটা ইউজ করতে হবে, প্রয়োজন হলে তাকে আমরা ব্যবহার করে দেবো। তাহলে এই পেলাম আমরা স্টোরির ফিচার্স। আমি আবার বলি, প্রথমত গল্প লেখার আগে বুঝে নিতে হবে যে আমার গল্প যেটা হবে সেটার মাথার উপর একটা হেডিং হবে। এই হেডিং বা টাইটেলের ক্ষেত্রে আমি এই 3 পদ্ধতিতে নামকরণ করব। আমি পাস্ট টেন্সে স্টোরিটা লিখব, ছোট ছোট প্যারাগ্রাফে ভাগ করব, মাঝে মধ্যে চরিত্রদের মধ্যে ডায়ালগ দেব মুখে, এবং জানা থাকলে বা চাইলে লাস্টে একটা মরাল বা নীতি কথা দিয়ে দেবো। এ তো গেল গল্পের ফিচার্স। কিন্তু আমাকে পরীক্ষার হলে কি দেবে? ড্যাশ দিয়ে দিয়ে 4-5টা হিন্টস দিয়ে দেবে। আর ওই 4-5টা হিন্টসকে যদি 4-5টা বাক্য বানাই, তাহলে আমার গল্প 3 লাইনের মধ্যেই শেষ হয়ে যাবে। তাহলে আমি স্টোরিটা লিখবো কি করে? এক পাতা ভরে যদি খাতাতে নাই লেখা হলো, তাহলে কিন্তু আমার স্টোরিটা দাঁড়াবে না। তাহলে স্টোরিটাকে যদি নম্বর পাওয়ার মতো দাঁড় করাতে হয়, আমরা এখন সেই টেকনিক, কায়দাটা কি করে করব, এই ফিচার্সগুলো তো বুঝে নিলাম। এইবার আমরা দেখি এই কায়দাতে কি করে করি। এইবার আমরা লিখলাম স্টোরির
টেকনিক। আমাদের কি দেওয়া আছে প্রশ্নে, কতগুলো হিন্টস দেওয়া আছে 5-7টা ড্যাশ ড্যাশ দিয়ে, শুধুমাত্র গল্পটার আউটলাইনটা বোঝানোর জন্য। প্রথম কাজ কি, 1 নম্বর, সবগুলো হিন্টস বারে বারে পড়ে পুরো গল্পটা বুঝে নিতে হবে। এইটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস। আমি কি বলছি আবার বুঝিয়ে দিই। অর্থাৎ সবগুলো হিন্টস বারে বারে পড়ে পুরো গল্পটা বুঝে নিতে হবে, এইটা আমার প্রথম কাজ। এই কাজটা যদি আমরা ঠিক মতো করে না করি তাহলে কিন্তু স্টোরি মানে 10 নম্বর আমার হাতে, সেইটাতে একটা মানে ভাইটাল ডিফারেন্স হয়ে যাবে মার্কসে। কেন বললাম এইটা সতর্ক করে দিই। সবগুলো হিন্টস বারে বারে পড়তে হবে, মানে শুরু থেকে শেষ অবধি হিন্টস 2বার 3বার 4বার 5বার পড়ে নিয়ে আমাকে গল্পের আউটলাইনটা বুঝে নিতে হবে। এটার কারণ কি, এখানে পেপার সেটার স্টুডেন্টদের সাথে একটা চালাকি অনেক সময় করেন, আবার সেই ছাত্রদের ফাঁদে ফেলার একটা ব্যবস্থা করা হয়। সেইটা কীরকম দেওয়া আছে, সামার সিজন, ক্রো থার্স্টি, স এ পিচার, ওয়াটার লেভেল লো, এই 4টে হিন্টস কেউ পড়লো, তার মাথায় ঢুকে গেল যে গ্রীষ্মকাল, কাক তৃষ্ণার্ত ছিল, একটা কলসি দেখলো, কলসির জল নিচে ছিল। এইটুকু পড়ার পরেও কিন্তু আরো কিছু হিন্টস আছে, সে আর হিন্টসের দিকে তাকালোই না। সে বুঝে গেছি মনে করে ভাবলো যে এর পরে তো কাক কলসিতে পাথর ফেলবে, জল উঠবে, জল খাবে, উড়ে চলে যাবে, এবং সে আর হিন্টস না পড়ে গোটা গল্পটা সুন্দরভাবে লিখে বেরিয়ে এসে হল থেকে একটা তৃপ্তির হাসি যে আমি খুব সহজেই এই গল্পটা লিখে দিয়ে এসেছি এবং সঠিক লিখে এসেছি, 10-এর মধ্যে 10 না পাই 9 তো পাবই। যখন খাতাটা বেরোলো তখন দেখা গেল নম্বরটাতে আমাকে 0 দেওয়া হয়েছে। এইবার তার তদন্ত শুরু হলো যে কেন 0 পেলাম। না, ওই পেপার সেটার ওই যে ওয়াটার লেভেল লো, তারপরে হিন্টসটাকে চেঞ্জ করে করে দিয়েছিলেন ট্রাইড টু ওভারটার্ন দ্য পিচার, ফেইল্ড, ওয়েন্ট অ্যাওয়ে স্যাডলি। অর্থাৎ গোটা গল্পটাই ঘুরিয়ে দিয়েছিলেন, যে কাকটা কলসি উল্টানোর চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল, দুঃখী হয়ে জল না খেয়ে চলে গেছে, আর আমরা তো জল টল খাইয়ে খুশি হয়ে উড়িয়ে দিয়েছি। ফলে আমার গল্প যেটা প্রশ্নে ছিল সেটার সাথে এই আমার উত্তর একদমই উল্টো হয়ে গেল। যারা ক্লাস 10-এ সকলেই ক্লাস করে এসেছে, ক্লাস 10-এ একটা এরকম স্টোরি ঠিক পেছন দিকটা বদলানো ছিল। এটা এই আমাদের টেক্সট বইতেই একটা অ্যাক্টিভিটিতে ছিল, যে সেই ওই এ ফক্স ক্রো স্টোলে মিট, এবার সেই গান গাইতে বলবে, মুখ থেকে কাকের মাংস পড়ে যাবে এবং নিয়ে চলে যাবে, কিন্তু ওইখানে গল্পটা বদলে দেওয়া হয়েছে যে ও পা দিয়ে ধরে নিল, কাকের মুখ থেকে পড়লো না মাংসটা, এবার ওয়েন্ট অ্যাওয়ে স্যাডলি, ফক্স আর খেতে পারলো না। সেই জন্যেই আমার বারে বারে বলা যে সবগুলো হিন্টস প্রথম থেকে শেষ অবধি পড়ে নিলে গোটা গল্পটা প্রশ্নে কি চাওয়া হয়েছে এইটা পরিষ্কার হয়ে গেল। এইবার 2 নম্বর কাজ তাহলে কি, এইবার প্রাসঙ্গিক কথা ঢুকিয়ে গল্পটাকে বড় করে মনে মনে বলে নিতে হবে। এইরকম ভাবে আমি যে ডাইরেকশনটা দিচ্ছি, এই ডাইরেকশন বা এই গাইডলাইনটা মেনে চললে গল্প লেখাটা খুব সহজ হয়ে যাবে। এইবার এই যে বললাম প্রাসঙ্গিক কথা, কারণ আমার তো মাত্র 7টা হিন্টস দিয়েছিল, লিখলে হয়তো দেখা যাচ্ছে 4 লাইনেই গল্প শেষ। তো 4 লাইনে যদি গল্প শেষ হয়ে যায় নম্বর দেবে না। তাহলে সেই জন্য আমাকে কি করতে হবে, প্রাসঙ্গিক কথা ঢুকিয়ে গল্পকে বড় করে নিতে হবে।
এখন এই প্রাসঙ্গিক কথায় কি কি ঢোকানো যায়? প্রাসঙ্গিক কথায় ঢোকানো যায় হচ্ছে দৃশ্যের বর্ণনা, প্রকৃতির বর্ণনা, চরিত্রের বর্ণনা, চরিত্রের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, অনুভূতি, আবেগ, এই সবগুলোকে যদি একটু ঢুকিয়ে দিই তাহলে গল্পটা বড় হয়ে যাবে। 3 নম্বর কাজ কি করব? স্টোরির ফিচার্স মেনে তৈরি গল্পটা লাইন ধরে ধরে লিখে যেতে হবে। অর্থাৎ স্টোরির ফিচার্সের কথা কেন বললাম? অর্থাৎ ওই ছোট ছোট প্যারাগ্রাফে ভাগ করে, অর্থাৎ পাস্ট টেন্সের ব্যবহার করে, মাঝে মধ্যে ডায়ালগ ঢুকিয়ে, এবং এই সব প্রকৃতির বর্ণনা, দৃশ্যের বর্ণনা, চরিত্রের বর্ণনা, এগুলো দিয়ে গল্পটাকে একটু বড় করে নিতে হবে। এইটুকু যদি মাথায় রেখে আমরা স্টোরিটাকে লিখি তাহলে কখনো স্টোরি আমাদের খারাপ হবে না। যে কোনো স্টোরি আমাদের এক পাতার মতো বড় হয়। আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি এখানে। স্টোরি তো যে কোনোভাবেই যত ইচ্ছে লিখে যেতে হবে, প্র্যাকটিস করতে হবে, এর কোনো লিস্ট করা যায় না ওরকম। কিন্তু ইভেন আফটার দ্যাট আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলছি, শুধু বলছি যে এ কার্টার ইউজ টু গো টু টাউন উইথ হিজ কার্ট। এবার এই দুটো শুধু হিন্টস আছে। এখন এই এ কার্টার এইটাকে যদি আমি একটু প্রয়োজনে বড় গল্প বানাতে চাই তাহলে কীরকমভাবে লিখব? আমি প্রথমেই লিখব যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ভিলেজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য টাউন। শহর থেকে অনেক দূরে বহুদিন আগে একটা গ্রাম ছিল। এ পারসন লিভড দেয়ার, হি হ্যাড এ কার্ট। তাহলে আমি অলরেডি শহর থেকে অনেক দূরে একটা গ্রাম ছিল, সেই গ্রামে একটা লোক বাস করত, তার একটা কার্ট ছিল, তার গরুর গাড়ি নিয়ে তারপরে এভরি ডে হি উড গো টু দ্য টাউন উইথ হিজ কার্ট। তাহলে এই 4 লাইন কিন্তু হয়ে গেল মাত্র 2টো হিন্টস দিয়ে, 3টে হিন্টস দিয়ে, যেটা আমাদের 4 লাইন দাঁড় করানোটা কঠিন ছিল। এইরকমভাবে দিনের বর্ণনা, সেদিন বৃষ্টি হয়েছিল, আগের রাত্রে বৃষ্টি হয়েছিল, রাস্তা কেমন ছিল, এইরকমভাবে যদি বর্ণনা দিয়ে আমরা করি তাহলে আমাদের স্টোরি রাইটিং কোনো দিন খারাপ স্টোরি হবে না, অ্যাট্রাকটিভ হবে, প্রেজেন্টেবল হবে, প্যালেটেবল হবে, এবং সব থেকে বড় কথা এইভাবে যদি আমরা স্টোরিকে প্রেজেন্ট করে দিই তাহলে এক্সামিনাররাও খুশি হবেন এবং আমরা নম্বর বেশি ক্যারি করতে পারবো। তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে স্টোরি রাইটিং লিখতে গেলে তার ফিচার্স কি এবং টেকনিক কি। প্রথমে সবগুলো হিন্টস পড়ে নিয়ে গল্পটাকে বুঝবো, তারপর প্রাসঙ্গিক কথা ঢুকিয়ে গল্পটাকে বড় করে মনে মনে একবার বলে নেব, তারপরে এই বড় করার জন্য দৃশ্যের বর্ণনা, প্রকৃতির বর্ণনা, চরিত্রের বর্ণনা, অন্তর্দ্বন্দ্ব, অনুভূতি, আবেগ এগুলো ঢুকিয়ে ফেলবো, এবং সবার শেষে যেটা লিখেছি যে স্টোরির ফিচার্স মেনে তৈরি গল্পটা, যেটা মনে মনে বানিয়ে রেখেছি ওটা লাইন ধরে ধরে লিখে যাব। এবং সেক্ষেত্রে যেটা বললাম, স্টোরির ফিচার্স বলতে পাস্ট টেন্সে লিখবো, ছোট ছোট প্যারাগ্রাফে ভাগ করব, মাথার উপরে টাইটেল দিলাম, এবং লাস্টে একটা নীতি কথা চাইলে নীতি কথা দেবো, মাঝে মধ্যে ডায়লগ দেবো, অ্যান্ড ইট উইল বি এ ভেরি নাইস স্টোরি। বোঝাতে পেরেছি? তাহলে আমরা 11-এর টোটাল রাইটিং 20 মার্কসের কভারেজ আমরা এই 2টো ক্লাসেই শেষ করে ফেললাম। এইটুকু ফলো আপ করে কিছু স্টোরির প্র্যাকটিস করে রাখলে আর কিছু অ্যাডভার্টাইজমেন্ট আর কমার্শিয়াল লিফলেট করলে ক্লাস 11 টোটালি রাইটিং সেকশনের 20 নম্বর নিয়ে মাথা ব্যথা করার কারোর চিন্তা করার কোনো দরকার নেই। আশা করি সবাই খুব সুন্দরভাবে পরীক্ষাতে লিখতে পারবে। সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে ক্লাস শেষ করছি।